আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আজকের আলোচনায়। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যেখান থেকে দেখছেন এবং শুনছেন এবং পরবর্তীতে এই লাইভ প্রোগ্রামটি যেখান থেকে দেখবেন এবং শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার কথাগুলো শোনার জন্য এবং লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে ভিডিওগুলোকে আরো হাজারখানিক দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ব্যানার এবং হেডলাইন দেখে নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝতে পারছেন যে আমি বলেছি যে কিভাবে ফিরবেন আমাদের নেত্রী, পর্দার আড়ালে চলছে কি পরিকল্পনা, সেই বিষয়টা নিয়ে কথা বলব। সকালবেলা যে ভিডিওটা দিয়েছিলাম আপনাদের, সেখানে বলেছিলাম যে আজকে দুপুর 12টার পরে যে কোনো মুহূর্তে 13 জন নেতা আওয়ামী লীগের ওনারা দেখা করতে গিয়ে যাবেন আমাদের নেত্রীর সাথে। অলরেডি ওনাদের সে মিটিং হয়ে গেছে। আগামী কাল পরশু আরো দুটা হাই প্রোফাইল মিটিং আছে, যে বিষয়টা আমি সকালে ভিডিওতেই বলেছি। তো এই মুহূর্তে আসলে কি আপনার ব্যানারে দেখছেন এক্সক্লুসিভ লেখা, এটা এখনো কেউ জানে না বা ইয়ে করে না, যার কারণে আমি এই ভিডিওটা আপনাদের সামনে করে আমি চাইলাম যে আমার ভাই বোনদেরকে একটু জানিয়ে দেই। আমার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ বাংলার আপামর জনসাধারণকে জানিয়ে দিই যে পরিকল্পনাটা কি চলছে, কিভাবে আসবেন নেত্রী। এখন এর মধ্যে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো এইভাবে বইলা দিলে তো এটা তো ভান্ডা ফাঁস হয়ে গেল, ওই পাবলিক জানা গেল, হেরা তো দ্বিতীয় প্রস্তুতি নিয়ে রাখতে না ভাই। পৃথিবীর কোনো প্রস্তুতি আর কিছু হবে না। এখন আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি একটু মন দিয়ে শুনুন। আমাদের নেত্রী আগামীকাল সোমবারের পর মানে আগামী সপ্তাহের যে কোনো মুহূর্তে টিভি লাইভে ওনার ইন্টারভিউ হবে, লাইভ টেলিকাস্ট। মানে আগামী সপ্তাহ থেকে যে কোনো মুহূর্তে, আগামী সপ্তাহ বলতে এই যে সোমবার যাচ্ছে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম মঙ্গল, মানে এই আগামী সপ্তাহেও হয়ে যেতে পারে অথবা তারপরের সপ্তাহ, মানে যে কোনো মুহূর্তে উনি টিভিতে লাইভ ইন্টারভিউ দিবেন। এবং এছাড়াও বিশ্বের আরো 10টা পত্রিকায় আগামী সপ্তাহে ওনার এক্সক্লুসিভ ইন্টারভিউ গুলো ছাপা হচ্ছে। তার মধ্যে এপি আছে, তার মধ্যে বিবিসিও করবে, আল জাজিরা, আল খাসিরা ওরাও করবে, এবং রয়টার সহ ভারতীয় পত্রিকা, আমেরিকান পত্রিকা, টাইমস ম্যাগাজিন সকলেই করবে। আগামী এক সপ্তাহের ভিতরে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ 10টা ইন্টারভিউ আসছে ওনার। প্রতিটা ইন্টারভিউ হবে এক্সক্লুসিভ। এগুলো আপনার দেখার জন্য, পড়ার জন্য, প্রচার, সর্বোচ্চ প্রচারের জন্য প্রস্তুতি নিন। এবং এখন যাচ্ছি নেত্রী কিভাবে আসছে। আপনাদের কি মনে হয় নেত্রী কিভাবে আসছে? আপনাদের কি মনে হয় যে ওরা বাইন্ধা নিয়ে আসবে হ্যান্ডকাপ পরাইয়া? আমার নেত্রী আমার মতন রিক্সাওয়ালা যে আমারে ধরে নিয়ে যেতে পারবে না তো নেত্রী। ওই যে সমা ওবায়েদ, যার যে দুষ্ট দুষ্ট ভিডিও কিছু আছে না মার্কেটে, সে বা ওই যে কষা জাহিদ, তাদের কথা মতো, বা ওই যে আমিনুল ইসলাম, চিফ প্রসিকিউটার, না প্রস্টিটিউটার, আমিনুল ইসলাম যে চিফ প্রস্টিটিউটার সম্ভবত, না? আমি অবশ্য ইংলিশ ভালো জানি না তো, বাংরেজ ইংলিশ জানি না, কি বলে প্রস্টিটিউটার মনে হয়, হইতে পারে ভাই, আচ্ছা মাফ করে দিন, প্রসিকিউটার প্রসিকিউটার, আবার মামলা হয়ে যেতে পারে। উনিও কইলেন যে আত্মসমর্পণ করতে না, বাইন্দা নিয়ে যাবেন নাকি, এইভাবে এটা মনে করেছেন উনি। তোরা হয়তো ভুলা গেছে যে এটা শেখের বেটি, এটা শেখ হাসিনা। এক্সক্লুসিভ দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনার সাথে আসছেন বিদেশি, বাংলাদেশি বা ভারতীয় নয়, বিদেশি, বিদেশি 2000 গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী একসাথে একযোগে আসছেন। 2000 2000 মানবাধিকার এবং গণমাধ্যম কর্মী একযোগে আসবেন নেত্রীর সাথে। এখন বলতে পারেন নেত্রী কি বিমানে আসবেন না বর্ডারে আসবেন, সেটা জানি না। তবে এক্সক্লুসিভ খবরের এই যতটুকু আমাকে বলতে বলা হয়েছে আমি ঠিক ততটুকুই আপনাদের কাছে বলছি, যে 2000 গণমাধ্যম মানবাধিকার কর্মী নিয়ে একযোগে নেত্রী ঢুকবেন। সরকার চিন্তা করেন যে আপনারা কি নেত্রীকে আসতে দিবেন, কি বলবেন যে না। যদি আপনারা বলেন যে না তুমি আসতে পারবে না, যেমন যে জামাতের আমির, ওই যে রিক্সাওয়ালাটা, যেটা আজকে রিক্সা লইয়া
নির্বাচন করতেছে আজকে, এই যে মুর্দা আমির আর কি, সে সহ বাকি এনসিপির যেই ছাপড়ি সেনারা বলছিলেন আসতে পারবেন না। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই, ইরানের অবস্থা দেখছেন? ইরানের ওই যে প্রধানমন্ত্রী সহ যারা যারা আসছিলেন পাক্কাদের এখানে, তখন পাক্কারে যেন স্কট দিয়ে আনছে। আপনি যদি আসতে না দেন, চার্টার্ড বিমানে শেখ হাসিনাকে প্রয়োজনে ইন্ডিয়ান সেনাবাহিনীর 30টি ফাইটার বিমান একযোগে স্কট দিয়ে ঢাকা এয়ারপোর্টে নামাবে। আর না হইলে বর্ডার দিয়ে সরাসরি মানবাধিকার কর্মী, ক্যামেরাম্যান সহ বিভিন্ন মিডিয়া সহ বর্ডার দিয়ে লক্ষ লক্ষ জনস্রোত নিয়ে আসবেন। এটা আমি আপনাদেরকে এর আগে, অনেক আগে, আরো 3 মাস আগে একবার বলেছিলাম আপনাদেরকে যে নেত্রী বর্ডার দিয়েও আসতে পারেন। হয়তো এমনও তো সেদিন আমি বলেছিলাম যে নেত্রী হয়তো কোনোদিন দেখবেন যে কলকাতায় বর্ডারের ওই পারে দাঁড়াইছে, ওখান থেকে জয় বাংলার স্লোগানে বাংলাদেশের আকাশ বাতাস কেঁপে উঠছে, বাংলাদেশের মানুষও দৌড়ে যাচ্ছে যে বর্ডারের ওই পারে হঠাৎ জয় বাংলা স্লোগান কেন। আরে নেত্রীরে দেখা যায় ভাঙ্গা চুরে, ওই যে ইয়ে কি বলে, এটা হিন্দি একটা ছবি ছিল যে একটা বাচ্চা মেয়েরে দিতে যাইয়া পরে বর্ডার ভেঙ্গা, দুই দেশের বর্ডার ভেঙ্গা ইয়ের আইনা দিছিল, ওই ধরনের হইতে পারে, ওই কাহিনী হইতে পারে। হয়তো বর্ডার দিয়ে সগৌরবে উনি গাড়ি চালাবেন, 3-4 হাজার গাড়ি থাকবে, যেখানে সব সংবাদকর্মী, বিদেশি মিডিয়া সহ সবাই থাকবে। এই ছিল আপনার এক্সক্লুসিভ খবর যে নেত্রী আগামী সপ্তাহে বা তার পরের সপ্তাহে, মানে আগামী এই সোমবার থেকে শুরু হবে, যে কোনো মুহূর্তে লাইভ ভিডিও ইন্টারভিউ করবেন, লাইভ ভাষণ দেবেন, এবং ওনার আরো 10টা ইন্টারভিউ পৃথিবীর বিভিন্ন পত্রিকায় ছাপা হচ্ছে, এবং ওনার সাথে আসার প্রস্তুতি নিচ্ছে সারা পৃথিবী থেকে 2000 সাংবাদিক, মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মীরা একযোগে একযোগে আসবেন। এবং ঢাকা শহর হোক আর যেখানেই হবে হোক, সেখানে আমাদের বাংলাদেশের আমরা অন্তত থাকবো হচ্ছে যে আরো 2 কোটি লোক। প্রস্তুতি নেন, কান্নার সময় শেষ, হুমকি ধমকির সময় শেষ, প্রস্তুতি নেন। নেত্রী যখনই বলবেন যে কালকে আসছি, আমি আপনাদেরকে সকালের ভিডিওতে বলছি কি করতে হবে। ওরা 4 তারিখ, 5 তারিখ, 3 তারিখ আমাদের সাথে যা করেছে, ওরা সরকারি বিভিন্ন অফিস আদালত জ্বালিয়েছে, মেট্রো স্টেশন অমুক তমুক জ্বালিয়েছে, আমরা সেগুলো করব না। আমরা দেশের একটা ক্ষতি করব না, কারণ দেশের ক্ষতি মানে হচ্ছে যে আমার নেত্রী আসার পরে নেত্রী আমাদের বলবেন যে তোমাদেরকে জনগণের পয়সা নষ্ট করার অধিকার কে দিয়েছে। আমরা সেটা করব না, কিন্তু আমরা করব ওরা যেভাবে আমাদের সাথে ব্যক্তিগতভাবে এক একজনের সাথে, পরিবারের সাথে, ঘরবাড়ির সাথে যা করেছে, ঠিক সেম 48 ঘন্টার ভিতরে ধূলিসাৎ করে দিতে হবে, এগুলোর একটাও রাখবে না। আমরা মাইর শুরু করলে আমাদের কেউ ঠেকাইতে পারবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 2026 সালের ডিসেম্বর মাসে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এরকম খবর এখন চারিদিকে মৌ মৌ করছে। আপনারা তো বুঝেন মৌ মৌ শব্দের অর্থ কি। যখন কোনো একটি আকর্ষণীয় গন্ধ, কোনো একটি আকর্ষণীয় বর্ণ, বা কোনো একটি যাকে বলা উৎসবের আমেজ, অথবা ভীতিকর কোনো একটি বিষয় চারিদিকের সব কিছু, প্রকৃতি এবং পরিবেশকে রীতিমতো উত্তেজিত রাখে, তখন বাংলা ভাষায় সেটিকে বলা হয় মৌ মৌ করছে। এটার ইতিবাচক দিকও আছে, নেতিবাচক দিক আছে। খুশিতে মৌ মৌ করছেন, থরথর করে কাঁপছেন ভয়ে, আতঙ্কে, এরকম। তো শেখ হাসিনার বাংলাদেশে আসার যে খবর, এই খবরে চারিদিকে একটা অস্থিরতা, আনন্দ, উৎসব, বেদনা, হতাশা, প্রতিশোধী স্পৃহা, নানা রকম একটা বিরাট মার্কেটিং এবং ব্র্যান্ডিং শুরু হয়ে গেছে। আর তারই প্রেক্ষিতে নানা রকম কথাবার্তা হচ্ছে, গল্প হচ্ছে, উপন্যাস হচ্ছে, কবিতা হচ্ছে, ইলিউশন হচ্ছে। উনি কবে আসবেন, কোন পথ দিয়ে আসবেন, কয় তারিখে আসবেন, তারপর কত লোক উপস্থিত থাকবে, প্রতিপক্ষ কি করবে, আবার উনি আসলে ওনার প্রতিপক্ষ যারা আছেন তারা কিভাবে তার প্রতি অ্যাকশনে যাবেন, রিয়াকশনে যাবেন। যারা প্রতিপক্ষ তারা প্রথমত নানা রকম কথাবার্তা বলছেন যে আরে শেখ হাসিনা একটা ভিতুর ডিম, এমনি এমনি সারা জীবন মানুষকে ভয় দেখিয়েছে, নিজে এমনি ভয়ে পালিয়ে গেছে, সে আবার বড় বড় কথা বলে সাবেক
যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটার যে তথ্য উপদেষ্টা জনাব শফিকুল আলম, তিনি এই কথা বলেছেন। এভাবে অনেকে অনেক রকম কথা বলছেন, এবং সেই সকল কথাবার্তার মধ্যে একটি উল্লেখযোগ্য কথা বলেছেন টেলিভিশন টক শো এর একজন অত্যন্ত জনপ্রিয় মুখ, সাংবাদিক এম এ আজিজ। জনাব এম এ আজিজ মূলত একজন প্রথিত যশা মুক্তিযোদ্ধা, বয়স্ক মানুষ, এখন ৭৩-৭৪ বছর বয়স, এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। যুদ্ধের সময় সরাসরি তিনি যুদ্ধ করেছেন এবং সেই প্রতিপক্ষের যে বন্দুকের গুলি তার পায়ে লেগেছে, এখনও তিনি সেই অপারেশন করা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। একসময় ছাত্রলীগ করতেন, তারপরে আওয়ামী লীগের সঙ্গে তো সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তীতে বিএনপির প্রতিষ্ঠা হওয়ার পরে বা যে কোনো সময় তিনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি টেলিভিশনে খুব খোলামেলা কথা বলেন। কোনো দালালি করা বা পক্ষপাত দুষ্ট কথাবার্তা বলা, এই জিনিসগুলো তার বিরুদ্ধে কেউ বলতে পারবে না। যেমন ধরুন, আমি আওয়ামী লীগ করতাম বা ফজলুর রহমান সাহেব একসময় আওয়ামী লীগ করতেন, আমাদের কিছু কিছু কথার মধ্যে আপনি আওয়ামী লীগের একটা টান পাবেন, মমত্ব পাবেন, কিছুটা পক্ষপাত দুষ্টতাও পাবেন, এটা বাস্তবতা। কিন্তু আজিজ ভাই একমাত্র ব্যক্তি, আরেকজন আছেন মাসুদ কামাল, সাংবাদিক মাসুদ কামাল, মোরাললেস যেটা সাদা মনে হয় একদম বিনা স্বার্থে সাদা বলেন, কোনো আবেগ থাকে না, কিচ্ছু থাকে না। আর যেটা কালো মনে হয় সেটাও তিনি কোনো রকম আবেগ ছাড়াই সেটা বললে ফেলেন। এই দুজন মানুষকে আমি সাম্প্রতিক সময়ে দেখেছি যারা আমার চাইতেও নিরপেক্ষ। তো সেই দিক থেকে সাংবাদিক আজিজ তিনি যে কথাটি বলছেন, যে একটা ব্যাপার আমার মাথায় ঢোকে না, এই যে শেখ হাসিনা যে বাংলাদেশে আসতে চাচ্ছেন বা তিনি যাওয়ার পর থেকে যত রকম কথাবার্তা বলছেন, এসবই আমরা অডিও, মানে তার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। এবং এখনকার যে প্রযুক্তি, সেই প্রযুক্তিতে শতভাগ একদম 100% কারো যাকে বলা হয় কণ্ঠস্বরকে একেবারে রোবোটিক যে তার যে স্বর, সেটাকে বাদ দিয়ে হুবহু স্বরে উপস্থাপন করা সম্ভব। 19-20 হবে না, 99% হবে না, একদম 100% কণ্ঠস্বর একেবারে এআইয়ের মাধ্যমে তৈরি করে বলা সম্ভব। এগুলো এক। এবং আলটিমেটলি 90% অ্যাকুরেসি চলে এসেছে সেই ফিজিক্যাল যাকে বলা হয় অ্যাপিয়ারেন্সে। অর্থাৎ আমার যে কোনো একটা ভিডিওটিকে তারা কনভার্ট করে আমার পুরো অ্যাটিটিউড দিয়ে তারা 3 ঘন্টার একটি সিনেমা তৈরি করে দিতে পারবে এআই। এই প্রযুক্তি চলে আসছে এখানে। ছবি দেখলে আপনি বুঝতে পারবেন 90% আপনি বুঝতে পারবেন যে এটা সত্য, আর 10% আপনার সন্দেহ হবে। কিন্তু যদি বলা হয় যেটা গোলাম মোল্লা রনির কণ্ঠ, এক্ষেত্রে আপনাকে শতভাগ আপনি প্রতারিত হতে পারেন। তো ওটাই আজিজ সাহেব বলছিলেন যে আমরা যে শেখ হাসিনার ভাষণগুলো শুনছি, সেই ভাষণগুলো ওনার কিনা এটা তো জানতে হবে। এমনও তো হতে পারে তিনি অসুস্থ, তিনি মরে গেছেন, তাকে মেরে ফেলা হয়েছে, তিনি আর নেই, এখন তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এই কাজগুলো করা হয়েছে। এরকম একটা কথা আমি শুনলাম একটা টেলিভিশন টক শোতে তিনি বলেছেন। আর ফেসবুকে যেটা দেখলাম সেটা হলো ভারতীয় কিছু পত্রপত্রিকা রয়েছে যারা বিজেপি বিরোধী, তারা সন্দেহ প্রকাশ করেছেন যে আসলে শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় আছেন, তিনি কি সুস্থ আছেন না জীবিত আছেন। আর এই দুটো খবর নিয়ে সম্ভবত একটা ফটো কাট করেছে বা একটা ছোট ভিডিও বানিয়েছেন আমাদের মোস্তফা ফিরোজ সাহেব, আরেকজন সাংবাদিক, এবং এই মুহূর্তে অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার। আর এই মোস্তফা ফিরোজ সাহেবের যে বক্তব্য, সেটা শোনার পর আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা একেবারে গালাগালি করে ঠরে টেরিবল, মানে ধরো মোস্তফা ফিরোজকে, খেয়ে ফেলো মোস্তফা ফিরোজকে, গলা টিপে ফেলো মোস্তফা ফিরোজকে, কে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। অথচ মোস্তফা ফিরোজ বাংলা ভিশন যখন চাকরি করতেন, তখন তার চাকরিটা গিয়েছিল এই কারণে যে তার সঙ্গে আওয়ামী লীগের লোকজনের সম্পর্ক ভালো। সে আওয়ামী লীগের বিভিন্ন যারা বক্তা আছেন, লোকজন আছেন, তাদেরকে টক শোতে ডাকেন, বিকজ তিনি হেড অফ দ্য নিউজ ছিলেন, তার কথা মতো সব কিছু চলত।
কিন্তু বাস্তবে কোনো একটা রাজনৈতিক দলের সুবিধাভোগী বা কারোর সাথে এরকম সম্পর্ক আমি অন্তত মোস্তফা ফিরোজ সাহেবকে এটা দেখিনি। তার সঙ্গে আমার খুব ওরকম যাকে বলা হয় দীর্ঘদিনের ঘনিষ্ঠতা নয়, কিন্তু সম্পর্ক অনেক দীর্ঘদিনের। তার যে ক্যারিয়ারটা যেখানে শুরু হয়েছিল একেবারে শুরুতে আজকের কাগজে। তো আমি আজকের কাগজের একটা বিভাগের চিফ ছিলাম, সম্পাদকীয় একটা পৃষ্ঠার এডিটর ছিলাম। আর ওনারা সবাই এই মোস্তফা ফিরোজ, নঈম নিজাম, ওনারা সবাই রিপোর্টিং ডিভিশনে কাজ করতেন। খুবই জাদ্রেল স্টাফ রিপোর্টার ছিলেন। সেখান থেকে যখন টেলিভিশনগুলোতে এলেন, সেটা একুশে টেলিভিশন, এনটিভি, মানে অ্যাজ এ রিপোর্টার হিসেবে তারা রাতারাতি মুন্নি সাহা তারকা খ্যাতি পেয়ে গেলেন। তারপর তো মানে তাদের আর মানে যাকে বলে পিছনে ফিরে তাকাতে হয়নি। সাম্প্রতিক সময় গত করোনার পর থেকে আমিও যখন ইউটিউবিং করছি, মোস্তফা ফিরোজ সাহেবও ইউটিউবিং শুরু করেছেন, ওর পর থেকে আমাদের মধ্যে একটা অ্যাডাপশন সম্পর্ক, পারিবারিক সম্পর্ক সেটা গড়ে উঠেছে। তো একান্ত আলাপ আলোচনায় তাকে একজন ভদ্রলোক বলে মনে হয়েছে। তারপর ঝামেলায় জড়াতে চান না, জামাতকে খুবই ভয় পান, পার্সোনালি জামাতকে ভীষণ রকম ভয় পান, এবং এতটা ভয় পান যে এই নির্বাচনের আগে সামহাও তার একটা সন্দেহ হয়ে গিয়েছিল যে জামাত সম্ভবত ক্ষমতায় চলে আসবে। এই জন্য তার সে যে কী আকুতি, বিনিদ্র রজনী। তো সেই কারণে কি হলো যে বিএনপি যখন ক্ষমতায় এলো তখন বেশ তিনি আন্দোলিত ছিলেন। আর জামাতকে সে কেন ভয় পান আমি এটা জানি না, আমি তাকে কখনো জিজ্ঞাসা করা হয়নি। তো সেই মানুষটিকে যখন এই একটা খবর প্রকাশের জন্য আওয়ামী লীগের যারা লোকজন গালাগালি করছিলেন, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আওয়ামী লীগের এখনও যারা লোকজন রয়েছেন সবাই ঘটনার গভীরে যান না। তারা এখনও বুঝতে চাচ্ছেন না যে সত্যিকার অর্থে মানুষজন কি মনে করছে বা মানুষজনের মনে কি ধরনের চিন্তা চেতনা থাকতে পারে। আজকের যুগের ছেলেমেয়েরা, বিশেষ করে যাদের বয়স 20 বছরের নিচে, মানে তারা প্রযুক্তিতে এত বেশি অ্যাডভান্স, মানে অবাক করা ঘটনা যে টেকনোলজি, প্রযুক্তি সব কিছু তারা একেবারে বাংলাদেশে এমন অনেক প্রযুক্তি বিশারদ রয়েছে যারা এখানে বসে শেখ হাসিনার টেলিগ্রাম অ্যাকাউন্ট, শেখ হাসিনার ফেসবুক অ্যাকাউন্ট, তার স্কাইপ অ্যাকাউন্ট, এমনকি তার টেলিফোন বাংলাদেশে বসে হ্যাক করে নিতে পারবে।